হাউ আর ইউ স্টুডেন্টস? তো কেমন আছো সবাই? আই থিঙ্ক সবাই ভালোই আছো। আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি সেই টপিকটা হচ্ছে ক্লাস ফাইভের ইংলিশ ডিসকাশন। যে ক্লাসটা আমি নেবো তার সম্বন্ধে তোমাদের আমি কিছু একটা বলতে চাই। তোমাদের আমি মেনলি গ্রামার পড়াই, বাট তোমাদের ইংলিশটাও আমি দেখাচ্ছি এখন। তো তোমাদের ক্লাস ফাইভের ইংলিশ আজকে আমি ডিসকাস করবো তো কী আছে দেখি ভিতরে। তো ভিডিওটা শুরু করা যাক, বেশি দেরি করবো না, অলরেডি আমাদের খুবই দেরি হয়ে গেছে এই ভিডিওটা আসতে। তো দেখি নেক্সটে কি পাওয়া যায়। আমরা এখানে পড়ছি রায় ও মার্টিনের যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে, তার যে স্কুলগুলো রয়েছে সেগুলোকে আমরা এখানে ডিসকাস করব, সেগুলোর অ্যান্সারগুলো আমরা এখানে লিখবো। ঠিক আছে, ওকে। দেখি কি রয়েছে। ফার্স্টে রয়েছে, ইন দিস চ্যাপ্টার উই উইল ডিসকাস দ্য ফার্স্ট সামেস্টিভ এক্সামিনেশন 2025 কোশ্চেন সেট ক্লাস 5 ফ্রম রায় অ্যান্ড মার্টিন। রায় মার্টিন থেকে ক্লাস 5 এর যে পরীক্ষার যে সামেস্টিভ এক্সামিনেশনের যে তোমার প্রশ্নগুলো থাকে, স্কুলগুলো থাকে, সেগুলোকে আমরা এখানে ব্যাখ্যা করবো, ভেঙে ভেঙে দেখবো স্কুলগুলোকে। ঠিক আছে, মানে স্কুলের যে অ্যান্সার কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা এখানে ডিসকাস করে নেবো। ফার্স্টে কি হয়ে গেছে, ফার্স্টে আমাদের রয়ে গেছে এখানে রিডিং সিন রয়েছে। রিডিং সিনে আমরা কি পড়ছি এখানে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে আর দ্য পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953। তোমাদের হয়তো মনে আছে প্রিভিয়াস চ্যাপ্টার, মানে প্রিভিয়াস ক্লাসে তোমাদের আমি এই সম্বন্ধে পড়েছিলাম। ঠিক আছে, মনে আছে ক্লাস 5 সম্বন্ধে আমি একটা ক্লাস করিয়েছিলাম তোমাদের, সাজেশন ক্লাস তোমাদের আমি এখানে দিয়েছিলাম যে এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে সম্বন্ধে এই চ্যাপ্টারটা পড়িয়েছিলাম তোমাদেরকে। যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি তোমাদেরকে আই বাটনে ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো। ওকে, তো ভিডিওটা আমরা শুরু করছি। কি বলছে, এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে, এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে আর দ্য পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন, দ্য ব্রিটিশ এক্সপিডিশন। তাহলে কি, তাহলে এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে ছিলেন ব্রিটিশ এক্সপিডিশন। এক্সপিডিশন মানে আমি কি বলেছিলাম আমার ক্লাসে, মনে আছে তোমাদের কারো? এক্সপিডিশন মানে মনে আছে? এক্সপিডিশন মানে আমি বলেছিলাম এক্সপিডিশন মানে আমি তোমাদের বলেছিলাম অভিযান। তাহলে অভিযান টু মাউন্ট এভারেস্ট, তাহলে ব্রিটিশ অভিযানের সদস্য ছিলেন এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে। টু কোথায়, মাউন্ট এভারেস্ট। কত সালে, 1953 সালে যে ব্রিটিশ অভিযানটি হয়েছিল তার সদস্য ছিলেন এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে। কলোনেল জন হান্ট লিড দ্য এক্সপিডিশন। তাহলে কে এক্সপিডিশনটিকে পরিচালনা করছিল, কলোনেল জন হান্ট লিড দ্য এক্সপিডিশন। তাহলে কলোনেল জন হান্ট সেই অভিযানটিকে পরিচালনা করছিলেন। লিড মানে তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে আমি আগের ক্লাসে বলেছি, লিড মানে হচ্ছে পরিচালনা করা। তাহলে কি, কলোনেল জন হান্ট সেই এই অভিযানটিকে পরিচালনা করছিলেন। হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল, হান্ট একটা দল বেছেছিলেন কিছু মানুষের, অল অফ হুম ওয়ার এক্সপিরিয়েন্স ক্লাইম্বার্স, যাদের মধ্যে ছিলেন সবাই দক্ষ ক্লাইম্বার্স। মানে আমি কি বলেছিলাম মনে আছে তোমাদের? ক্লাইম্বার্স মানে আমি বলেছিলাম তোমাদের পর্বতারোহী, পর্বত আরোহী। তাহলে ক্লাইম্বার্স মানে রয়েছে পর্বত আরোহী। আমরা এটা বুঝতে পারলাম। তাহলে কি, অল অফ হুম আর এক্সপিরিয়েন্স ক্লাইম্বার্স। তাহলে এক্সপিরিয়েন্স মানে কি আমরা জানি, এক্সপিরিয়েন্স মানে হচ্ছে দক্ষ। এক্সপিরিয়েন্স মানে হচ্ছে দক্ষ। তাহলে কি, তাদের মধ্যে সবাই ছিলেন দক্ষ, মানে পারদর্শী ক্লাইম্বার্স, কিসের, পর্বতারোহী হিসাবে। এডমান্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড। তাহলে এডমান্ড হিলারি কোথা থেকে এসেছেন, এডমান্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড থেকে এডমান্ড হিলারি। তাহলে এডমান্ড হিলারি একজন পর্বতারোহী নিউজিল্যান্ড থেকে। অ্যান্ড তেনজিং নরগে এ শেরপা ফ্রম ইন্ডিয়া, এবং তেনজিং নরগে একজন শেরপা কোথা থেকে, ইন্ডিয়া থেকে, মানে ভারত থেকে। ওয়ার অ্যামং দ্য 11 চুজেন ক্লাইম্বার্স, এছাড়াও
আর 11 দলের মধ্যে এরাও ছিলেন, 11 জনকে বাছা হয়েছিল সেই দলটির মধ্যে, তারা এরাও ছিলেন। আফটার মান্থস অফ প্ল্যানিং, মানে কয়েক মাসের পরিকল্পনার পরে, দ্য টিম বিগেন টু ক্লাইম্ব, দলটি তৈরি হয়েছিল কিসের জন্য? ক্লাইম্ব মানে পর্বতে চড়ার জন্য, পর্বতে চড়ার জন্য তৈরি হয়েছিল। আউট অফ অল ক্লাইম্বার অন দ্য এক্সপিডিশন, only 4 would get chance to make an attempt to reach the summit। তাহলে যে দলটি তৈরি হয়েছিল সেই মানে সেই দলের মধ্যে এতজনকে বাছা হয়েছিল, তাদের মধ্যে মাত্র 4 জনকে এই অভিযানে মানে পৌঁছানোর জন্য, যাওয়ার জন্য তারা সিলেক্ট হয়েছিল, মানে তারা তাদের চান্সটি পেয়েছিল। হান্ট দ্য টিম লিডার, হান্ট তাহলে আমরা জানি কলোনেল জন হান্ট এই মানে অভিযানটিকে পরিচালনা করছিলেন। হান্ট অভিযানটি পরিচালনা করছিলেন আপনারা জানেন। তাহলে হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড 2 টিমস, হান্ট কি করেছিলেন? 2টি দল বেছেছিলেন অফ ক্লাইম্বার্স, কাদের? পর্বতারোহীদের। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বাউডিলোন অ্যান্ড চার্ল ইভান্স। তাহলে প্রথম দলে কি ছিলেন? প্রথম দলে ছিলেন টম বাউডিলো অ্যান্ড চার্ল ইভান্স। তাহলে আমরা পেলাম একটা দলে টম বাউডিলো এবং চার্লস ইভান্স ছিলেন। while এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে মেড আপ দ্য সেকেন্ড টিম। তাহলে কি তখন এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে দ্বিতীয় দলে ছিলেন। কোন দলে ছিলেন? দ্বিতীয় দলে তারা ছিলেন। ওকে, বুঝতে পেরেছো জিনিসটা? নেক্সট আমাদের চলে আসছে কি দেখি আমরা, তারপর কি হয়ে আসছে আমাদের সিন হয়ে গেল পড়া। সিনের পরে আমাদের আসছে কোশ্চেন্স। কোশ্চেনে কি চলে আসছে? টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এই বক্সগুলো দেওয়া হয়েছে এখানে, এই যে কোশ্চেন দেওয়া রয়েছে, সরি আমাদের এটা ভুল, আমি তাকিয়ে দিয়েছি একটু। ওকে, তো জিনিসটা বলছে কি যে টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক প্রশ্নের উত্তরটি টিক মার্ক করো। ওকে, তেনজিং নরগে ওয়াজ দ্য পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু। তাহলে তেনজিং নরগে কোথাকার সদস্য ছিলেন? ব্রিটিশ অভিযানের কিসের সদস্য ছিলেন? আমরা তাহলে সিনে চলে আসব। আমরা এখানে দেখতে পাচ্ছি কি কিসের? তেনজিং নরগে ওয়াজ দ্য পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953। তাহলে আমরা এখানে দেখতে পেলাম। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি দাঁড়াবে এখানে? আমাদের রাইট অ্যান্সার এখানে কি কি আমাদের অপশনে কি কি রয়েছে? মাউন্ট কিলিমানজারো রয়েছে একটা, সেকেন্ড রয়েছে মাউন্ট কৈলাস, মাউন্ট ফুজি, তাহলে মাউন্ট এভারেস্ট আমরা পড়েছি কি? মাউন্ট এভারেস্ট। তাহলে রাইট অ্যান্সার ইজ মাউন্ট এভারেস্ট। ওকে, তাহলে এডমন্ড হিলারি ওয়াজ এ ক্লাইম্বার ফ্রম। তাহলে আমরা সিনে চলে আসবো। সিনে চলে এলে আমরা কি দেখতে পাচ্ছি? এডমন্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড। এডমন্ড হিলারি নিউজিল্যান্ড থেকে একদম পর্বতারোহী ছিলেন। তাহলে আমাদের অ্যান্সার আমরা এখানে পেয়ে গেছি। তাহলে কি বলছে অপশানে কি কি রয়েছে? এডমন্ড হিলারি ওয়াজ এ ক্লাইম্বার ফ্রম ইন্ডিয়া একটা রয়েছে, চায়না রয়েছে, নিউজিল্যান্ড রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে। আমাদের রাইট অ্যান্সার কি আমরা সিনে পড়লাম? এডমন্ড হিলারি কোথা থেকে ছিলেন? ফ্রম এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড। তাহলে আমাদের এখানে অপশন সি, রাইট অ্যান্সার ইজ অপশন সি। তাহলে তারপরে কি রয়েছে? থার্ড কোশ্চেন কি রয়েছে? টম বাউডিলো অ্যান্ড চার্লস ইভান্স আর দ্য মেম্বার অফ দ্য ড্যাশ টিম। তোমাদের এখানে মানে ড্যাশ দিয়ে রয়েছে, মানে এখানে ফাঁকা বক্স দেওয়া রয়েছে, এখানে অ্যান্সারটা কি হবে? অপশন রয়েছে আমাদের সেকেন্ড, ফোর্থ, ফার্স্ট, থার্ড। তাহলে আমরা সিনে চলে আসবো। সবসময় মাইন্ডে রাখবে তোমরা যখনই কোশ্চেনের অ্যান্সার লিখবে অলওয়েজ জিনিসটা মাইন্ডে রাখবে যে সিনটাকে বারবার তোমরা রিপিট করবে। সিনটাকে রিপিট করলে কোশ্চেনের অ্যান্সার ভুল হবেই না কোনো রকমে। জিনিসটা যতবার তোমরা সিনটাকে পড়বে ভালো হবে, ততই জিনিসটা বুঝতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের কি কোশ্চেন ছিল এখানে? টম বাউডিলো অ্যান্ড চার্লস ইভান্স আর দ্য মেম্বার অফ দ্য ড্যাশ টিম। ওকে, কি রয়েছে তাহলে? কি এখানে আমরা পেয়ে যাচ্ছি, দেখো এখানে আমরা একটা জিনিস পেয়ে যাচ্ছি
দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বাউটিলো অ্যান্ড চার্লস ইভান্স। তাহলে আমরা এখানে পেয়ে গেছি, এটা অ্যান্সার আমাদের কি তাহলে? তাহলে কি কোথায় তারা কোন দলে ছিল? টম বাউটিলো এবং চার্লস ইভান্স কোন দলে ছিল? প্রথম দলে। রাইট অ্যান্সার ইজ সি। রাইট অ্যান্সার ইজ সি। ওকে, বুঝতে পেরেছো জিনিসটা? আমাদের অ্যান্সার হচ্ছে সি। তারপরে এর পরে আমরা চলে আসবো, কি আসছে দেখি। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হু ওয়াজ দ্য লিডার অফ দ্য এক্সপিডিশন ইন 1953 হবে, সরি 1653 হয়ে গেছে এটা। 1953 কে ছিল দলের যে মানে যে অভিযানটি চলছিল তার সেই অভিযানটিকে, সরি এটা তোমাদের একটু ভুল লেখা হয়ে গেছে, এটা হবে 1953। তাহলে 1953 সালে সেই অভিযানটির কে নির্দেশ দিচ্ছিলেন বা কে চালনা করছিলেন? তাহলে আমরা পেয়েছিলাম, সিনে চলে এলে আমরা পেয়ে যাব, এখানে সিনে চলে এলে আমরা এখানে পেয়ে যাব, অবভিয়াসলি দেখতে পাচ্ছি এখানে কলোনেল জন হান্ট লিড দ্য এক্সপিডিশন পেয়েছি এখানে আমরা। তাহলে আমাদের রাইট অ্যান্সার ইজ Colonel John Hunt. Right answer is Colonel John Hunt was the leader of the expedition in of 1953. এটা ভুলে 1653 হয়ে গেছে টাইপিং এ। How many climbers got the chance to make an attempt to reach the summit? তাহলে কি বলছে? How many climbers, কতজন পর্বতারোহী got the chance, চান্সটি পেয়েছিল to make an attempt to the reach the summit, সেই যে পর্বতের যে অভিযানটি চলছিল, মাউন্ট এভারেস্টের যে অভিযানটি চলছিল, কতজন চান্স পেয়েছিল, কতজন পর্বতারোহী লাস্টে চান্স পেয়েছিল? তাহলে আমরা এখানে কি চলে আসবো, হাউ মেনি ক্লাইম্বার্স। তাহলে আমরা এখানে টু টিম লিখতে পারি। ফার্স্ট টিমে যেহেতু টম বাউডিলো রয়েছিল, সেকেন্ডে টম বাউডিলো এবং চার্লস ইভান্স, এবং সেকেন্ডে এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে। তাহলে আমরা টু টিমস লিখে দিতে পারি। আদারওয়াইজ তোমরা এখানে লিখতেও পারো যে ফোর পিপল, বা তোমরা লিখতেও পারো যে যে নামগুলো রয়েছে কি, টম বাউডিলো, চার্লস ইভান্স and Edmund Hillary and Tenzing Norgay got the chance to make an attempt to reach the summit. বুঝতে পেরেছো? Who were the member of the second team? সেকেন্ড টিমে কে মেম্বার রয়েছিল? আমরা সিনে চলে এলে কি পাবো? আমরা অবভিয়াসলি এখানে দেখতে পাচ্ছি, আমরা একটু আগে ডিসকাস করেছিলাম যে কি দ্বিতীয় দলে কে রয়েছে, ফার্স্ট দলে কে রয়েছে? ফার্স্ট দলে রয়েছে টম বাউডিলো এন্ড চার্লস ইভান্স, এবং সেকেন্ড টিমে আমাদের রয়েছেন এখানে এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে, মেড অফ দ্য সেকেন্ড টিম। তাহলে আমরা পেয়ে গেছি এখানে সেকেন্ড টিমে কে রয়েছে, এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে। তাহলে আমাদের অ্যান্সার এখানে আমরা কি লিখতে পারবো, কি লিখতে পারবো? আমরা এখানে লিখতে পারবো এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে। Edmund Hillary and Tenzing Norgay were the member of the second team. Okay, হয়ে গেছে এটা। তারপরে সি দেয় কি আসছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোইং। জার্নি কি রয়েছে? জার্নি, জার্নি মানে কি? যাত্রা। হ্যাঁ, মানে কোনো কিছু শুরু করা, জার্নি যাত্রা একটা। বিগিন মানে শুরু করা, জানি আমি, তো আপনারাও জানেন বিগিন মানে শুরু করা, কিন্তু জার্নি মানে আমি এখানে বুঝাচ্ছি, জার্নি মানে কোনো কিছু একটা যাত্রা শুরু করা হচ্ছে, জার্নি যাত্রা।
তাহলে এই ওয়ার্ডটি থেকে কি এমন একটা ওয়ার্ড খুঁজে পাওয়া যায় প্যাসেজ থেকে যেটার মানে কি দাঁড়াচ্ছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, তোমরা একটা জিনিস নোটিস করেছো, বারবার আমি কি বলেছি, একটা জিনিস কি অভিযান বলেছি মনে আছে, এক্সপিডিশন, রাইট অ্যান্সার ইজ এক্সপিরেশন, এর মানে হচ্ছে এটা। ওকে, বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে আমাদের জার্নির অ্যান্সার কি আসতে পারে এখানে, এক্সপিডিশন, এক্সপিডিশন আমাদের রাইট অ্যান্সার। তাহলে এটা হয়ে গেল, তোমাদের এর দাগে কমপ্লিট হয়ে গেল, তোমাদের বির দাগে কমপ্লিট হয়ে গেল। তাহলে এর দাগে 3 মার্কে তোমাদের কমপ্লিট হয়ে গেছি, এর দাগে 3 মার্কে তোমাদের কমপ্লিট, বির দাগে তোমাদের 3 মার্কে তোমাদের কমপ্লিট, সির দাগে তোমাদের 1 মার্কের একটা কমপ্লিট। তাহলে 3 আর 3 6, একে 7, 7 মার্কে তোমাদের অ্যান্সার কমপ্লিট। তারপরে আমাদের চলে আসছে 7-এর পর আমাদের থাকছে গ্রামার চেক, 7-এর পর আমাদের থাকছে গ্রামার চেক, মানে আমাদের সিন পড়লাম, সিনের পর আমাদের কোশ্চেন অ্যান্সার দিতে হলো, কোশ্চেন অ্যান্সার দেওয়ার পর আমাদের চলে আসছে গ্রামার চেক, গ্রামার করছি আমরা এখানে, ঠিক আছে। গ্রামারে কি রয়েছে, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, তোমরা নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই যে নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডসটাকে চেঞ্জ করতে বলছে, মানে হচ্ছে বচন চেঞ্জ করতে বলছে। বচন মানে বুঝো তো, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, জানো তো জিনিসটা? যেমন কি দেওয়া রয়েছে, লিফ, লিফ মানে হচ্ছে পাতা, পাতার এক বচন যদি পাতা হয় তাহলে বহু বচন কি দাঁড়াবে, সিঙ্গুলার নাম্বার যদি লিফ হয় তাহলে প্লুরাল নাম্বার কি হবে, অবভিয়াসলি এর অ্যান্সার হবে লিভস। মানে পাতাগুলি। বেঞ্চ, বেঞ্চেস, বেঞ্চগুলি। ম্যাঙ্গো, তোমরা সহজভাবে একটা বলে দিচ্ছি, ম্যাঙ্গোটা তোমরা খুবই সহজভাবে করতে পারবে, এত মাইন্ডে নাইন্ডে লাভ নেই। ম্যান গোস, জিও ইএস। দেখো একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, এখানে ম্যাঙ্গো মানে হচ্ছে আম, কিন্তু ম্যাঙ্গোস মানে হচ্ছে আমগুলি, কিন্তু এখানে একটা জিনিস তোমরা ভাগ যদি করো, এই জিনিসটা খুবই মজাদার একটা জিনিস পেয়েছি তোমাদের দেখানোর জন্য। MAN, ম্যান হয়ে গেছে একটা পার্ট করে দিলাম, গোজ হয়ে গেছে একটা পার্ট করে দিলাম, তাহলে ম্যানগোজ হয়ে গেল জিনিসটা। দেখো তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ম্যাঙ্গোস। তোমরা এইভাবে জিনিসটা ভাগ করে নিতে পারো, এটা বোঝানোর জন্য দিলাম, এটা তোমরা পরীক্ষার খাতায় লিখে দিও না আবার। তাহলে ম্যাঙ্গোস, তাহলে কি বলছে, রাইট দ্য মিনিংফুল ওয়ার্ড ফ্রম দ্য জাম্বল ওয়ার্ড। তাহলে এখানে কিছু এলোমেলো শব্দ দেওয়া রয়েছে, এলোমেলো শব্দ মানে ওয়ার্ড দিয়ে একটা মানে লেটার দিয়ে তোমাদের একটা ওয়ার্ড তৈরি করা রয়েছে, যেটা ভুলভাল দেওয়া রয়েছে, এটাকে তোমাদের ঠিক করতে হবে, যেটার অ্যান্সার, যার কোন মানে যেটার উত্তর একটা মিনিংফুল, মানে একটা মানে থাকে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের কি রয়েছে ফার্স্টে কোশ্চেনটা দেখি, URTENA। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস ভাগ করে দেখবো জিনিসটা কি হবে, বসালে জিনিসটা আমাদের সঠিক অ্যান্সার আসে। ধরো আমরা দিলাম ANETRU, ঠিক আসছে না? তাহলে আমি যদি একটা তোমাদের আমি এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, দেখো সহজভাবে বুঝতে। আমি এখানে নিয়ে নিলাম ফার্স্টে এন, এ, টি, ইউ, আর, সবগুলো এসছে, এনও এসছে, এও এসছে, টিও এসছে, ইউও এসছে, আরও এসছে, ইও এসছে। তাহলে কি রাইট অ্যান্সার আমাদের এখানে দাঁড়িয়ে গেল কি, নেচার, আমাদের নেচার দাঁড়িয়ে গেল। সেরকম সেম আরেকটা দিয়েছে YWSNOET, এটা দিয়ে রয়েছে, এখান থেকে একটা ওয়ার্ড, একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে এই জাম্বল ওয়ার্ডগুলো থেকে, মানে যে এলোমেলো ওয়ার্ডগুলো দেওয়া, এলোমেলো শব্দগুলো দেওয়া রয়েছে, ওয়ার্ডটা দেওয়া রয়েছে, এখান থেকে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। তাহলে আমরা একটা পেয়ে গেলাম নেচার। সেরকম আরেকটা আমরা করতে পারি কি,
আমি দেখিয়ে দিচ্ছি, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, তবু তোমরা এগুলো খুব প্র্যাকটিস করে পরীক্ষাতে এই ধরনের মানে মাইন্ড ঘোরানো কোশ্চেন প্রচুর আসে। শুধুমাত্র তোমাদের ক্লাস 5 পরীক্ষাতে নয়, তোমরা যত বছর মানে যত ধীরে ধীরে বড় হবে, যত কম্পিটিটিভ এক্সামগুলো দেবে, সেখানেও তোমাদের এই ধরনের কোশ্চেন আসে। অ্যাপটিটিউড টেস্টগুলো তোমাদের এখানে চেক করা হয়। ওকে, তাহলে এখানে আমাদের কি আসছে, আমরা এখানে নিয়ে নেব ফার্স্টে এইচ ও এন এন পি এস টি ওয়াই। তাহলে আমাদের অ্যান্সার আসছে এইচ ও এন ই এস টি ওয়াই, অনেস্টি। অনেস্টি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো জিনিসটা, ডু অ্যাজ ডাইরেক্টেড। তারপর 4 দাগে আসছে ডু অ্যাজ ডাইরেক্টেড। ফার্স্টে কি দেওয়া রয়েছে, ড্যাশ হাউ অবলিক হোয়াট ইজ মাই ব্রাদার নেম, চুজ দ্য কারেক্ট ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ড তোমাদের এখানে চুজ করতে হবে। তাহলে যদি ডাব্লিউএইচ ওয়ার্ডে আমি হাউ, হ্যাঁ হাউ ইজ ইয়োর ব্রাদার নেম, যদি হাউ মানে কেমন, অ্যান্সার হচ্ছে কেমন হাউ, বা কিভাবে, ইজ ইয়োর ব্রাদার নেম কিভাবে তোমার ভাইয়ের নাম, এটা অ্যান্সারটা ঠিক দাঁড়াচ্ছে না। বা কেমন তোমার ভাইয়ের নাম, জিনিসটা ঠিক দাঁড়াচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সার যদি আমি এখানে হোয়াট বসাই, তাহলে কি অ্যান্সার আসবে, হোয়াট ইজ ইউর ব্রাদার্স নেম। অ্যান্সার বুঝতে পেরেছো? তাহলে রাইট অ্যান্সার ইজ হোয়াট। রাইট অ্যান্সার ইজ হোয়াট, তোমার ভাইয়ের নাম কি। তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। আই স ড্যাশ ডাঙ্কি ইন জঙ্গল, আই স ড্যাশ ডাঙ্কি ইন জঙ্গল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। তাহলে আমরা কি দিতে পারি, আর্টিকেলের কোশ্চেনে কি, আর্টিকেলে কি কি আছে বলো তোমরা, আর্টিকেলে রয়েছে কি মনে আছে, আর্টিকেলে রয়েছে এ, এখানে থেকে ভাবে করবো না, এটা আমি একটু হাইলাইটার দিয়ে করবো ওটাকে, সরি সামথিং ইজ রং, কিছু একটা প্রবলেম হচ্ছে আমার পেনটা পেতে, সামটাইম এটা একটু ল্যাগই করে যায়, ওটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। তো এ এন দা, তোমাদের কি বলেছিলাম, দা কখন বসানো হয়, মানে নির্দিষ্ট মানুষের নাম, জায়গার নাম, সামথিং কোনো স্থানের নাম, কোনো বইয়ের নাম, এসব থাকলে সেখানে দা বসে, দা গঙ্গা, দা হিমালয়া, দা তাজমহল, এরকম। এন কখন বসে, যখন সামনে কি থাকে, এ ই আই ও ইউ ভাওয়েল থাকে, তখন সেখানে এন বসে। এখানে তাহলে ডাঙ্কি গাধা, গাধা কি কোনো অ্যাপ্রোপ্রিয়েট কোনো গাধাকে বলা হয়েছে যে আমি সেই গাধাটাকেই দেখেছি। আই স এ ডাঙ্কি, আমি একটি গাধা দেখেছি। এ তাহলে রাইট অ্যান্সার, আমি অ্যান্সারটা বলে দিলাম তোমাদেরকে ফ্লোতে। তো অ্যান্সার ইজ এ, আই স এ ডাঙ্কি, রাইট অ্যান্সার ইজ এ। ক্যাপিটাল এ লিখবে সবসময়, কখনো মাঝখানেরটাকে ক্যাপিটাল করবে না, স্মলে লিখবে অলওয়েজ, অলওয়েজ স্মল লেখার চেষ্টা করবে, এটাকে স্মল লিখবে। ওকে, তাহলে আই স এ ডাঙ্কি ইন জঙ্গল, আমি জঙ্গলে একটি গাধা দেখেছিলাম। কোনো আমি নির্দিষ্ট সেই গাধাটিকে দেখে এসেছি এই কথাটা আমি বলিনি, তাহলে আমি সেই জন্য এ দিলাম। এন দিলাম না, কারণ এখানে এ ই আই ও ইউ নেই, এখানে ভাওয়েল নেই, তাই আমি এন দিলাম না। আর অ্যাপ্রোপ্রিয়েট সেই গাধাটিকে আমি বলছি না, মানে সেই গাধাটিকে আমি বলছি না, যদি আমি সেই গাধাটিকে নির্দিষ্ট করে বলতাম তাহলে সেখানে আমি দা বসাতাম, তাই এখানে রাইট অ্যান্সার ইজ এ। আমি তাহলে আমাদের অ্যান্সার এন হবে না, দা হবে না, রাইট অ্যান্সার ইজ এ। বুঝতে পেরেছো জিনিসটা? আমাদের 2 3 4 এটাও কমপ্লিট। তাহলে আমরা এখানে করেছিলাম কি, 1 2 3 3 নাম্বার কমপ্লিট, 1 2 3 4 4 নাম্বার, 4 3 7 নাম্বার কমপ্লিট, 7 2 এর দাগে 8 9 10 11 11 নাম্বার, 12 13 13 নাম্বার কমপ্লিট, 14 15 15 নাম্বার আমাদের এখানে কমপ্লিট।
আমাদের 15 নাম্বার 4 থেকে পর্যন্ত কমপ্লিট। আবার দেখিনি কত নাম্বারের হলো, এদিকে 3, এদিকে 4, 4 3 7, 7 3 10, 10 4 14, সরি আমার একটু ভুল হয়েছে মধ্যে হয়তো। 14 নাম্বার, এখানে 14 নাম্বার কমপ্লিট। এরপরে আমাদের চলে আসছে রাইটিং, লাস্ট যেটা রয়েছে তোমাদের সব থেকে কমপ্লিট করবে, যেটা তোমাদের 20 মার্কের পরীক্ষা হয়, এটা ফার্স্ট সেমিস্টারটা। তো সেখানে তোমাদের একটা রাইটিং দেওয়া রয়েছে। আমি এক্সাম্পলে আমাদের এই স্কুলটাতে, মানে যে স্কুলে আমরা করাচ্ছি এখন, সেই স্কুলে ইম্পর্টেন্স অফ ট্রি রয়েছে। তাহলে সবসময় একটা কথা বলে দিই, যখনই প্যারাগ্রাফ লিখবে নিজের মনের মতো করে লিখবে, কোনো বই থেকে ছাপার দরকার নেই। জিনিসটা নিজে থেকে লিখবে, খুবই সহজ ভাষায় লিখবে। আমি ওই জিনিসটা তোমাদের বোঝানোর জন্য খুবই সহজ ভাষায় লিখেছি। আমি এত ডিপলি যাইনি, এত ভালোভাবে মানে এত ব্যাখ্যা করে বলিনি। সিম্পল সাধারণ ভাষায় তোমাদের বলেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তাহলে কি রয়েছে, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ ইউজিং গিভেন হিন্টস। এখানে হিন্ট কিছু দেওয়া রয়েছে, তোমাদের একটা প্লাস পয়েন্ট এখানে রয়েছে, হিন্ট দেওয়া রয়েছে। হিন্ট দেওয়া রয়েছে কি কি? হিন্টে এখানে তোমরা পেয়ে যাচ্ছ কি, ট্রিজ ইম্পর্টেন্ট অফ ফর আওয়ার প্ল্যানেট, provide oxygen, absorbs carbon dioxide, give fruits, woods, medicines, fruits prevent soil erosion, provide shade and shelter, bring rain, make environment healthy and beautiful. লাস্টে রয়েছে কনক্লুশন। তোমাদের তাহলে হিন্টগুলো দেওয়া রয়েছে। আমি হিন্ট দিয়ে শুরু করলে আমি একটা কি বললাম, টুডে উই আর টকিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ দ্য ট্রিজ। নর্মাল ভাষায় লেখা আছে, তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিও। এটা আমাদের বারংবার বলি, আমাদের প্রত্যেকটা স্যার আপনাদেরকে বারংবার বলেন যে প্রবলেম থাকলে কমেন্ট বক্সে 100% নয়, যতবার ইচ্ছা যত প্রবলেম তোমরা সব কমেন্ট বক্সে জানাও। এবং আমাদের ওয়েবসাইটটিকেও ভিজিট করে দেখো, সেখানেও তোমরা বিভিন্ন ধরনের পড়া সম্বন্ধে জানতে পারবে। তোমরা পড়াশোনাটাকে খুবই নির্দিষ্টভাবে, পড়াশোনাটাকে খুবই গ্রাহ্যভাবে নাও, বুঝলে? খুবই সাধারণভাবে জিনিসটা দেওয়া আছে, তোমাদের বুঝতে কোনো রকম প্রবলেম হবে না। ট্রিজ আর সো ইম্পর্ট্যান্ট নেসেসারি থিং টু আওয়ার প্ল্যানেট। সিম্পল ভাষায় রয়েছে, ট্রিজ আর সো ইম্পর্ট্যান্ট নেসেসারি থিং টু আওয়ার প্ল্যানেট। সাধারণ জিনিস। ট্রিজ প্রোভাইডস অক্সিজেন টু আস ফর আওয়ার লিভিং ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবী বাঁচার জন্য গাছ আমাদের অক্সিজেন দেয়, সাধারণ লিখলাম। And they absorb carbon dioxide from us to make a good environment. একটা ভালো এনভায়রনমেন্ট, ভালো পরিবেশ করার জন্য আমাদের কাছ থেকে সে কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয়। তাহলে কি, গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে, আমরা গাছকে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি। পরিবেশ থেকে সে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, সে পরিবেশকে অক্সিজেন দিচ্ছে। এটাই হচ্ছে জিনিস। দে প্রোভাইড আস উইথ ফ্রুটস ফুড। তারা আমাদের ফল, খাবার এবং কি দেয়, কাঠ দেয়। কাঠ থেকে জ্বালানি করি। সাধারণ জিনিস তোমরা বাংলাতে একটা গুছিয়ে নেবে। প্রথমে তোমরা একটা প্যারাগ্রাফ বাংলাতে করে নিলে গাছ সম্বন্ধে, দেন সেটাকে ধীরে ধীরে ইংলিশে নিলে। সাধারণ ওয়ার্ডে হিন্ট তোমাদের দেওয়া রয়েছে এখানে, হিন্ট ধরে করবে, খুবই সহজ। অ্যান্ড উই গেট মেডিসিনস ফ্রম দেম। আমরা গাছ থেকে আরো কি পাই, ওষুধও পাই। এই যে যত সব ওষুধ তৈরি হয় আজকাল, প্রত্যেকটি ওষুধ কিন্তু এমনি এমনি কেউ তৈরি করে দেয় না। ওষুধের যত তুমি ওষুধ খাও না কেন, সেই তোমাদের আসছে আয়ুর্বেদিক থেকে, মানে তোমাদের সেই আসছে গাছগাছড়া থেকেই আসছে। তাহলে গাছ থেকে আমরা কি পাচ্ছি, ওষুধও পাচ্ছি। একদিকে খাবার পাচ্ছি, একদিকে তোমার ফল পাচ্ছি, একদিকে তোমার আর কি পাচ্ছি, এখানে কি বললাম এক্ষুনি, কাঠ পাচ্ছি, ওষুধ পাচ্ছি, আরও কি পাচ্ছি, অক্সিজেনও পাচ্ছি। তাহলে 5টা জিনিস আমরা গাছ থেকে পাচ্ছি। তাহলে গাছের কতটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলো আমাদের সাথে। While their strong root system prevent soil erosion and help maintain healthy ecosystem. তাহলে গাছের যে শিকড়গুলি সেগুলো মাটিতে গিয়ে মানে এমনভাবে ইয়ে করে যে আমাদের ইকোসিস্টেমটা খুব ভালোভাবে একটা ভালো হেলদি পরিবেশে মেনটেন রাখে সে। ট্রিজ অলসো অফার শেড। তাহলে আরও একটা জিনিস আমাদের গাছ দিচ্ছে কি,
সেট ছায়া, শেল্টার অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য রেইনফল প্যাটার্নস, গাছ আমাদের ছায়া দেয়, বৃষ্টি থেকেও বাঁচায়। ফার্দার এনহ্যান্সিং দ্য বিউটি অ্যান্ড এনভায়রনমেন্ট কোয়ালিটি টু দ্য সারাউন্ডিংস, আমাদের এই চারপাশের যে এনভায়রনমেন্টটা রয়েছে তার সৌন্দর্যতাকে বজায় রাখছে গাছ। বুঝতে পারলে জিনিসটা? আরও সেটা এনহ্যান্স করছে, মানে আরও বাড়াচ্ছে সেটাকে, এমনিকে বজায়ও রাখছে সেটাকে এবং জিনিসটাকে আরও বাড়াচ্ছে। In essence, trees plays fundamental role of the maintaining the balance and thriving. তাহলে গাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ট্রাভিং ইকোসিস্টেমের জন্য। আমাদের যে ইকোসিস্টেমটা রয়েছে, পরিবেশের যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটা বজায় রাখার জন্য, ব্যালেন্স রাখার জন্য সে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেকিং দেম দ্য ইন্ডিভিজুয়াল অ্যাসেটস অফ দ্য প্ল্যানেট, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অ্যাসেটস খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের। ইনভ্যালুয়েবল অ্যাসেটস, ইনভ্যালুয়েবল মানে জানো, যার কোনো ভ্যালু নেই, মানে খুবই বড় জিনিস সে, হ্যাঁ, ইনভ্যালুয়েবল। তাহলে মেকিং দেম অ্যান্ড ইনভ্যালুয়েবল অ্যাসেটস অফ প্ল্যানেট, এটা আমরা তৈরি করছি তাদেরকে। কনক্লুশনে কি রয়েছে? কনক্লুশনের লাস্ট রয়েছে ট্রিজ ইজ দ্য মোস্ট ওয়ান অফ দ্য নেসেসারি থিং দ্যাট উই ইউজেস ডেইলি লাইফ, আমরা প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে গাছকে বিভিন্ন ধরনের ব্যবহার করে থাকি। বুঝতে পেরেছো? নেসেসারি থিং আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের কাছে গাছ। অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ট্রিজ, সর্বদা গাছের সম্পর্কে ভাবো। অ্যান্ড ফ্রম নাও, এখন থেকে, কাল করবো এমন নয়, এখন থেকেই বলছি, এখন থেকেই স্টপ কাটিং ট্রিজ ফ্রম টু মেক এ গুড অ্যান্ড হেলদি এনভায়রনমেন্ট। গাছ কাটাও, মানে গাছ কাটাকে বন্ধ করো এবং একটা সুসুন্দর পরিবেশকে, একটা ভালো এনভায়রনমেন্টকে বজায় রাখার চেষ্টা করো। তো স্টুডেন্টস, তোমাদের ক্লাস এই পর্যন্ত ছিল। তোমাদের আজকে একটা স্কুল নিয়ে আমি এসেছিলাম, এই স্কুলটা তোমাদের বোঝালাম। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমাদের, তাহলে ডেফিনেটলি তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিও। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ফ্লুয়েন্ট উইথ দেব। এবং তোমরা যদি এই ধরনের পড়াশোনা, মজার ওয়েতে পড়াশোনা করতে চাও, বিভিন্ন ধরনের স্যারের কাছ থেকে, দক্ষ স্যারেদের আমাদের রয়েছেন আপনাদের এখানে, তো আপনারা যদি এইভাবে মজার পড়াশোনা করতে চান তাহলে ডেফিনেটলি আমাদের ওয়েবসাইট fluentwithdev2.auto.com এ গিয়ে ভিজিট করুন এবং ভিজিট করে নিজেকে রেজিস্টার করে ফেলুন। খুবই কম টাকার মধ্যে আমরা আপনাদেরকে পড়াশোনা প্রোভাইড করছি। তো বেশি দেরি না করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।